নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে আবারও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন আমাদের এক বন্ধু। তিনি নিজের আসল নাম প্রকাশ করেননি, ছদ্মনাম অভিক এই নাম দিয়ে উনি ঘটনাটা লিখেছেন। ঘটনাটা ওনার জীবনে, ওনার নিজের অভিজ্ঞতা এবং বিষ্ণুপুরে উনি পেশায় একজন সাংবাদিক। বিভিন্ন জায়গায় তথ্যচিত্র বানানোর জন্য বা অনেক কিছু কারণের জন্য অনেক জায়গায় ওনারা যান। তো বিষ্ণুপুর নিয়েও একটা আর্টিকেল লেখার দরকার ছিল। তাছাড়া একটু শহরের চারপাশে কোলাহল থেকে বেরিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গা, একটু খোলামেলা জায়গায় কিছুদিন সময় কাটাতে চেয়েছিলেন। তো সাংবাদিকরা আমরা জানি ওরা অনেক কাজে অনেক জায়গায় যান, তারা বিভিন্ন জিনিস লিখে আনেন, আমরা পেপারে বসে পড়ি। কিন্তু তাছাড়াও তাদের সেসব জিনিসগুলো, তথ্যগুলো খুঁজতে গিয়েও তাদের কত রকম ঘটনার সম্মুখীন হতে হয়। আজকের ঘটনা তারই উদাহরণ। সুন্দরভাবে লিখেছেন উনি, একদম মনে হবে যেন গল্পের মতন। বেশি দিনকার ঘটনা না, উনি বলছেন এই বছর 5 হবে, খুব বেশি পুরনো ঘটনা নয়। লিখছেন, শরতের আকাশ যেন ক্যানভাসে আঁকা নিখুঁত ছবি। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের দল আর দূরের মহুল গাছের ফাঁকে লুকিয়ে থাকা বিষ্ণুপুর শহরের পুরনো ইমারতগুলো যেন আজও অতীতের কাহিনী বলে চলেছে। এই শহর শুধুই মন্দির আর টেরাকটার না, এর গায়ে লেগে আছে বহু পুরনো ইতিহাসের ধুলো। কলকাতার ব্যস্ত জীবন থেকে পালিয়ে একটু শান্তি খুঁজতে বিষ্ণুপুরে এসেছিলাম। আমি পেশায় সাংবাদিক, কিন্তু ভিতরে ভিতরে একটা অনুসন্ধানী মন। শহরের গোলদারপাড়ার একটা হোমস্টেতে উঠেছিলাম, যার মালিক বিজনবাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। উনি ইতিহাসের মানুষ, তাই আমার আগ্রহের জায়গার সঙ্গে দারুণ মিল পেয়েছিলাম। প্রথম রাতে বিজনবাবুর কথায় কথায় অদ্ভুত তথ্য দেন। আপনি রাজবাড়ির দক্ষিণ ঘরের কথা শুনেছেন কোনোদিন মশাই? আমি অবাক হই। দক্ষিণ ঘর মানে? একটা রাজবাড়ি আছে এখানে, একদম দক্ষিণ প্রান্তে, শহরের প্রায় শেষে, ধ্বংসপ্রায়। জায়গাটা চারপাশ গাছপালা আগাছায় ঢেকে গেছে, কেউ ওদিকে আর যায় না। কেন? লোকজন বলে রাতে ওই ঘর থেকে নাকি কান্নার আওয়াজ শোনা যায়, মেয়ের গলা, একটা আর্তনাদ, কেউ যেন একটা ছায়া মূর্তিও দেখেছে। শুনে গাটা ছমছম করে উঠেছিল। বিজনবাবুর গলায় গল্প নয়, যেন বাস্তব কাঁপছিল। আমি ঠিক করলাম পরের দিন সকালে গিয়ে দেখে আসবো জায়গাটা, একজন সাংবাদিক হিসাবে না, একজন অনুসন্ধানী মানুষ হিসাবে। কিন্তু আমি তখনও জানতাম না এই দক্ষিণ ঘর আমার জীবনে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। পরদিন সকালে বিজনবাবুর দেওয়া দিক নির্দেশ মেনে হাঁটা লাগালাম শহরের দক্ষিণ প্রান্তের দিকে। রাস্তার পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেরাকোটার অজস্র ভগ্নাংশ, পুরনো বাড়ি, কিছু গা ছমছমে নিঃসঙ্গতা আগে থেকেই যেন বাতাসে অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে রেখেছিল। প্রায় আধ ঘন্টা হাঁটার পর চোখে পড়ে এক বিস্মিত প্রাসাদের ধ্বংসস্তূপ। দুদিকে দুটো গাছের ফাঁকে উঁকি মারছিল একটা রাজকীয় প্রবেশপথ। ভাঙা চোরা দরজাটা হেলে পড়েছে, তবু তার কারুকার্যে আজও রাজকতার ছাপ। চারপাশে আগাছা এতটাই ঘন যে ঢোকার পথ খুঁজতে সময় লেগে যায়। আমি মোবাইলে টর্চ জ্বালিয়ে পা রাখি সেই রাজবাড়ির ভিতরে। পাথরের গায়ে লতানো গাছ, ফাটল ধরা দেওয়াল আর ভেঙে পড়া ছাদ, সেই সবের মাঝে ছিল এক থমথমে নিস্তব্ধতা। হঠাৎ এক জায়গায় এসে আমার চোখ আটকে যায়। একটি দীর্ঘ করিডোরের শেষে ছিল একটা বড় পিতলের নাম ফলক। অনেক ধুলো মাটি জমে গেছে, কিন্তু পরিষ্কার করলে লেখা ফুটে ওঠে, দক্ষিণ কক্ষ, প্রবেশ নিষেধ। গাটা ঠান্ডা হয়ে এলো। বিজনবাবুর কথাই মনে পড়ে গেল, এই ঘর থেকে নাকি ভেসে আসে আর্তনাদ। আমি সাহস করে এগিয়ে যাই। দরজাটা পুরোপুরি বন্ধ, কিন্তু ধাক্কা দিলে একটা চিটচিটে শব্দে একটু ফাঁক হয়। ভিতরে শুধু অন্ধকার। ঘরের মাঝখানে ধুলো জমে কাঠের খাট, উল্টোয় আয়না, পুরনো আসবাব, অদ্ভুত একটা গন্ধ ঘরটাকে ভরিয়ে রেখেছে। মিশ্রিত ধূপ, পচা কাঠ আর কি যেন পোড়া মোমবাতির গন্ধ। আমি মোবাইল ক্যামেরায় কয়েকটা ছবি তুলতেই ঘরের এক কোনায় মৃদু আওয়াজ শুনি, খসখসে, যেন কেউ কাপড় টানছে। আমি ঘুরে তাকাতে গিয়ে দেখি পেছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। আমি চমকে উঠি। কে কে আছেন? আমি কাঁপা কাঁপা গলায় বলি। কোনো উত্তর নেই।
তবে ঘরের তাপমাত্রা যেন এক মুহূর্তে কয়েক ডিগ্রি কমে গেছে। পেছন ঘুরে দেখি আয়নার গায়ে হঠাৎ একটা ঝাপসা আকারের নারী মূর্তি এক ঝলক দাঁড়িয়েই মিলিয়ে গেল। আমার রক্ত জমে গেল। আমি ছুটে বেরিয়ে আসি ঘর থেকে, আর থামিনি রাজবাড়ির গেট পর্যন্ত। বাইরে এসে দেখি সূর্য তখন মধ্যাকাশে, পাখির ডাক, গরম হাওয়া সবই স্বাভাবিক, কিন্তু আমার মনে তখন ঘুরছে সেই দরজা, সেই গন্ধ, আর আয়নায় প্রতিফলিত সেই ছায়া। বিকেলে হোমস্টেতে ফিরে আসার পর শরীরটাকে যেন কেমন অবসন্ন লাগছিল। মনে হচ্ছিল কারোর চোখ আমাকে অনুসরণ করছে। ঘাম হচ্ছে, অথচ আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে এত ঘাম হচ্ছে কেন? বিজনবাবু তখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন। আমাকে দেখে চমকে উঠলেন। কি গো, বিবর্ণ মুখ কেন? রাজবাড়িতে গিয়েছিলে বুঝি? আমি কিছু না বলে চুপচাপ বসে পড়লাম। তারপর ধীরে ধীরে সবকিছু খুলে বললাম। দক্ষিণ ঘরে ঢোকা, দরজা বন্ধ হওয়া, সেই গন্ধ, ছায়া। বিজনবাবু চুপচাপ শুনছিলেন, চোখে এক অদ্ভুত গাম্ভীর্য। কিছুক্ষণ পরে বললেন, আমি তো আগেই বলেছিলাম ও ঘরে না যাওয়াই ভালো। একসময় আমিও গিয়েছিলাম, কিন্তু আমার অভিজ্ঞতা ছিল আরো ভয়ঙ্কর। আমি অবাক হয়ে তাকালাম। আপনি? কখন? বছর 10 আগের কথা। তখন ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম। দক্ষিণগড় সম্পর্কে জানার আগ্রহ আমার ছিল। ও ঘরে প্রবেশের পর থেকে আমার শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছিল। জ্বর এলো, নিদ্রাহীনতা, আর প্রতি রাতে স্বপ্ন দেখতাম একটা মেয়ে কাঁদছে সেই আয়নার সামনে দাঁড়িয়ে। আমি শিউরে উঠলাম। বললাম, এই মেয়েটা কে? কার আত্মা ওখানে ঘোরে? বিজনবাবু চোখ নামিয়ে বললেন, এখনো নিশ্চিত কেউ জানে না, তবে লোকমুখে শোনা যায় রাজবাড়ির রাজা ছিলেন মদ এবং নারীতে বুঁদ, একজন নিষ্ঠুর মানুষ। দক্ষিণ ঘর ছিল মূল রানীর ঘর, কিন্তু সেখানে ঘটে যেত নিষ্ঠুর অত্যাচার। কারোর মতে রানী নিজেই আত্মহত্যা করেন, কেউ বলেন তাকে মেরে ফেলা হয়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি মনে করেন আত্মা এখন ওখানে আছে? আমি ঠিক জানি না, তবে জানি যারা দক্ষিণ ঘরে যায় তাদের জীবনে কিছু না কিছু অস্বাভাবিকতা ঘটে। এমন কিছু ঘটবে যেটা 4 জনের সঙ্গে আলোচনা করতে গেলে মানুষ একটু অসন্তুষ্ট হবে, বা মানুষকে প্রমাণ চাইবে, লোকে একটু বেঁকা চোখে দেখবে, এমন একটা কিছু স্বাভাবিক না। তবে সাবধানে থাকাই ভালো। এই কথার পর চুপ করে যাই আমি, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত তৃষ্ণা চেপে বসে। এই রহস্য আমাকে জানতেই হবে, উত্তর পেতেই হবে। তবে এই যাত্রা কেবল শুরুই হলো বলা যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করলাম রাজবাড়ির ইতিহাস জানতে হবে। কেবল অলৌকিক অভিজ্ঞতা দিয়ে কিছু প্রমাণ হয় না। বিজনবাবুর কাছে জানতে চাইলাম, কোনো প্রমাণ বা দলিল, মানে রেকর্ড আছে কিছু রাজবাড়ির সম্পর্কে? তিনি আমাকে নিয়ে গেলেন তার ব্যক্তিগত লাইব্রেরিতে। এক ঘর ভর্তি পুরনো বই, নথি, চিঠি আর হলুদ হয়ে যাওয়া নোটবুক। তিনি একখানা পুরনো ও ধুলো ধরা কাঠের বাক্স খুলে বের করলেন চামড়ার বাঁধাই খাতা। এটা দেখো, একসময় এই রাজবাড়ির এক সেবিকা, রানীর ঘরের পরিচারিকা, এই ডায়েরিটা লিখেছিলেন। ওর নাম ছিল সবিতা। আমি কাঁপা হাতে ডায়েরিটা নিলাম। পাতাগুলো নরম হয়ে গেছে, কালি অনেক জায়গায় ঝাপসা, কিন্তু লেখা এখনো স্পষ্ট। ডায়েরিটার শুরুতে যা লেখা ছিল, একথা কেউ জানে না, জানলেও বিশ্বাস করবে না। আমি ছিলাম রানীমার ঘরের কাজের মেয়ে। আমার চোখের সামনে যেসব ঘটেছে তা স্বপ্ন নয়, ভয়ঙ্কর সত্য। ডায়েরি যতটা পড়ছিল ততটাই ভয় আর কৌতূহল বাড়ছিল। সবিতা লিখেছেন, রাজা ছিলেন ভীষণ সন্দেহপ্রবণ ও নিষ্ঠুর। রানীমা অনেক শান্ত স্বভাবের ছিলেন। একদিন রাজা তাকে দক্ষিণ ঘরে একা বন্দি করে রাখে, কারণ তিনি নাকি এক বৈরাগী সাধুর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছেন। এটাই রাজা বিশ্বাস করতেন। কেউ কিছু করতে পারেনি। রানী দিনের পর দিন ঘরে একা কেঁদেছেন, খায়ননি, কিছুই করেননি। অবশেষে এক রাতে তার গলায় ফাঁস লাগানো দেহ পাওয়া যায়। যদিও গলা বাঁধা ছিল না, বরং তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। আমি স্তব্ধ হয়ে যাই, গলা শুকিয়ে আসে। সবিতা আরও লিখেছিল, রানীমার মৃত্যুর পর থেকে ওই ঘরে কিছু না কিছু অদ্ভুত ঘটছে। আমি নিজে এক রাতে শুনেছি রানীমার আর্তনাদ, দেখেছি আয়নার সামনে তার ছায়া। একের পর এক রাজবাড়ির মানুষ অদ্ভুতভাবে মারা যাচ্ছে। অবশেষে রাজবাড়ি বন্ধ করে সবাই চলে যায়। আমি ডায়েরির পাতা বন্ধ করলাম। এটা কেবল ইতিহাস না, এক পিশাচিনী প্রেম আর প্রতিশোধের গল্প।
এই ডায়েরি আমাকে যেন কাঁপিয়ে দিল। বিজনবাবুর দিকে তাকিয়ে আমি বললাম, আমাকে একবার যেতেই হবে সেই ঘরে। এবার আরো গভীরভাবে খুঁজতে হবে রানীর আত্মা এখনো কেন, কিসের অপেক্ষায় আছে। তিনি কিছু বললেন না, চোখে গভীর এক দৃষ্টি নিয়ে বললেন, তোমার ইচ্ছা যদি অটুট থাকে তবে যাও, তবে মনে রেখো রহস্যের শেষে কেবল উত্তর নয়, ভয়ও থাকতে পারে। রানীমার ডায়েরি পড়ার পর আর দেরি করিনি। দিনের আলোয় কিছু দেখা যায় না, সব মিথ্যে হয়ে যেতে পারে, সত্যটা ধরা দেয় রাতেই। ঠিক করলাম রাতে আবার যাব রাজবাড়ির সেই দক্ষিণ ঘরে। ক্যামেরা, টর্চ, মোবাইল সব প্রস্তুত। বিজনবাবু কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু শেষমেশ বললেন, তুমি যদি যাওই তাহলে এই পবিত্র তাবিজটা নিয়ে যাও, এক সাধুর দেওয়া, অনেক বিপদ থেকে অনেককে রক্ষা করেছে, তোমাকেও করবে। রাত্রি তখন 12টা, রাস্তা ফাঁকা, শহর যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। আমি ধীরে ধীরে পৌঁছাই সেই পুরনো রাজবাড়িতে। তার চারপাশে রাতের অন্ধকারে গাছের ছায়া যেন ভয়ঙ্কর প্রাণীর মতো নড়ছে। ভেতরে ঢুকতেই আবার সেই পরিচিত গন্ধ, ধূপ পোড়া আর শীতল বাতাস। আমার ক্যামেরা রাতের মোড অন, সোজা হাঁটছে দক্ষিণ ঘরের দিকে। দরজাটা খোলা, যেন আমারই অপেক্ষায়। আমি পা রাখি ভেতরে। ঘরের ভেতর আগের তুলনায় যেন আরো ঠান্ডা, আরো ভারী। দেওয়ালে ফাটলে যেন ফিসফিস করে কেউ কিছু বলছে। আমি মোবাইল বের করে ভিডিও চালু করি। ধীরে ধীরে ঘুরে দেখি প্রতিটা ঘরের কোণ, খাটের পাশে পড়ে থাকা পুরনো কিছু কাগজ চোখে পড়ে, সাদা পেঁচানো কাগজ, তাতে কিছু লেখা। আমি নির্দোষ, আমি কাউকে ভালোবাসিনি, কেন আমায় বিশ্বাস করলেন না? এটাই কি রানীমার শেষ চিঠি? বুকটা কেমন ভার হয়ে আসে। হঠাৎ দরজাটা আবার বন্ধ হয়ে যায়। ঘরের বাতাস ভারী। আয়নার সামনে আবার সেই ছায়ামূর্তি, এবার একটু স্পষ্ট। সাদা শাড়ি পরা, এলোমেলো চুল, চোখের থেকে জল ঝরছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি ঠায় দাঁড়িয়ে আছি, তাবিজটা শক্ত করে ধরে বললাম, আপনি কিছু বলতে চান? মুহূর্তে ঘর জুড়ে এক বিকট কান্না, সারা ঘর কেঁপে উঠেছে। আয়নায় কাঁচ ফেটে গেল। ছায়াটা এগিয়ে এলো আমার দিকে। আমি মনে মনে জপ করতে লাগলাম সাধুর দেওয়া মন্ত্র। চোখ বন্ধ করে তাবিজ তুলে ধরলাম তার সামনে। এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল, সঙ্গে এক বিকট আর্তনাদ। চোখ খুলে দেখি ছায়া নেই। ঘর আবার স্তব্ধ। আয়নার কাঁচ ভাঙা, কিন্তু চারপাশ শান্ত। দরজাটা এখনো খোলা। আমি দ্রুত ক্যামেরা, মোবাইল সব নিয়ে বাইরে বেরিয়ে আসি। বিজনবাবু পরে বললেন, তুমি কি তাকে কিছুটা মুক্তি দিয়েছ? রানীমা হয়তো তোমাকে বলতে চেয়েছিলেন তার নির্দোষ হবার কথা, তুমি শুনেছ, তাই তিনি শান্তি পেয়েছেন। কিন্তু আমার মনে হয় তখনও প্রশ্ন করছিল, রানীমা কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে খুন করা হয়েছিল? আর যদি খুনই হয় তাহলে কে করেছিল? কথা আমাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছিল। রানীমার আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে, কিংবা তার কান্না, তার ভাঙা আয়না, তার রহস্যময় মৃত্যু, এসব কিছুই কি এক অজানা অংশের রহস্য? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, রানীমার মৃত্যুর পরে সেই রাজবাড়ির রাজত্ব কেন তছনছ হয়ে গেল? কেন সে জায়গা এতদিন অবহেলিত হয়ে গেল? এইসব প্রশ্নের উত্তর পেতে আমি সিদ্ধান্ত নিলাম রাজবাড়ির উত্তরসূরিদের খোঁজ নেব। বিজনবাবু জানালেন, রাজবাড়ির একমাত্র উত্তরসূরি ছিলেন রাজা ও রানীর একমাত্র ছেলে রাজীব। তবে রাজীব কখনোই নিজের পরিচয় প্রকাশ করেনি। শহর চেয়ে চলে গিয়েছে বহু বছর আগে। বিজনবাবুর কথা, রাজীবের কোনো খোঁজ পাওয়া যায়নি প্রায় 30 বছর ধরে। এখনো কেউ জানে না কোথায় গেছে সে। আর সেই ছেলে কি জানে তার মায়ের মৃত্যুর কি হয়েছিল, কিংবা জানলেও তার প্রতিক্রিয়া কি হবে? বিজনবাবু বললেন, তার চোখে চন্দ্রের ছায়া। আমার মনে আরেকটি দুশ্চিন্তা ছিল, যদি রাজীব ফিরে আসে তবে কিভাবে তার মাতার মৃত্যু এবং রাজবাড়ির ইতিহাসের এই অন্ধকার সত্যগুলো মোকাবিলা করবে। একটা পরিকল্পনা মনের মতো তৈরি হলো। আমি সিদ্ধান্ত নিলাম রাজীবের খোঁজে বেরোতে হবে। তার সাথে কথা বললে হয়তো কিছু অজানা তথ্য পাওয়া যাবে। আমি বেশ কিছু পুরনো নথি, জেলার রেকর্ড এবং সরকারি আর্কাইভ থেকে খোঁজ শুরু করলাম এই রাজবাড়ির সম্পর্কে। কারণ এই ধরনের রাজবাড়িগুলো আমরা জানি এগুলো সরকার নিয়ে নেয় যখন উত্তরসূরিরা আস্তে 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 জেনারেশন শেষ হয়ে যায়, বা অনেক সময় উত্তরসূরিরাই সরকারকে দান করে দেয়। প্রাথমিক অনুসন্ধানে জানতে পারলাম রাজীবের শেষ পরিচয় ছিল কলকাতায় একটি ছোট্ট ক্যাফেতে কাজ করত। বহু বছর ধরে অনুসন্ধানের পর অবশেষে একদিন আমি কলকাতায় পৌঁছলাম।
ক্যাফে ছিল একটা পুরনো গলিতে, অনেক দিন ধরে কোনো সেখানে পরিবর্তন হয়নি। আমার সামনে দাঁড়িয়ে আছে রাজীব। চেহারা দেখে মনে হচ্ছে তার বয়স অনেক বেশি, তবু তাকে আমি চিনতে পেরেছিলাম। তিনি এক মনে চা খাচ্ছিলেন, চোখে অন্যমনস্ক দৃষ্টি। রাজীব বাবু, আমি একটু সংকোচ নিয়ে তাকে ডাকলাম। ভ্রু কুঁচকে তারপর শান্তভাবে বললেন, তুমি কে? আমি একজন সাংবাদিক। আপনার মায়ের মৃত্যুর পর থেকে রাজবাড়ি নিয়ে অনেক কিছু আমি জানার চেষ্টা করছি। রাজীব এক মুহূর্ত চুপ থাকলেন, তার চোখে যেন গভীর বেদনা। তবে সে কিছু বলল না। তবে কিছুক্ষণ পর তিনি একে একে সব কথা বললেন, যা এতদিন মানুষের কাছে ছিল রহস্য। রাজীব জানান, তার মা রানীমা সত্যি খুন হয়েছিলেন, কিন্তু তাকে মৃত্যুর সময় বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে। আর মৃত্যুর আগে সে এক অন্ধকার শক্তির কাছে তার নিজের আত্মা বিক্রি করে দিয়েছিল। তাদের জাদু আর ভয়ঙ্কর শক্তি দিয়ে রাজবাড়ি রক্ষা করতে চেয়েছিল, তবে কিছুই রক্ষা হয়নি। আমি জানি আমি একদিন ফিরে আসবো, কিন্তু সেটা কিছু ভালো উদ্দেশ্যে নয় অভিক। আমি আর আমার মা একসঙ্গেই এখন ফিরে আসবো। রাজীবের কথায় অদ্ভুত লাগলো, অদ্ভুত শীতলতা, যেন সুস্থ মানুষের মতন কথাবার্তা না। যে কোনো মানুষ তাকে তির্যক দৃষ্টিতে দেখবে যে এই ধরনের আবার কি কথাবার্তা। মৃত মানুষ ফিরে আসবে, তার সঙ্গে আমিও ফিরে আসবো। তবে কি কালা জাদু বা এইসবের কিছুর অংশ রাজীবও ছিল তার মায়ের সঙ্গে, সেটা জানাটা খুবই ডিফিকাল্ট। বুঝতে পারছিলাম এই রহস্য আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা চাবিকাঠি হয়তো পেলেও আমি পেতে পারি। রাজীবের কথা আমি বুঝতে পেরেছিলাম তার ফিরে আসা এবং তার মায়ের মৃত্যু, এই দুইটি বিষয়টা গভীর রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। রাজবাড়ির ইতিহাস ছিল ভীষণ অন্ধকারময়, আর যখন আমি এই অন্ধকারে প্রবেশ করতে যাইছি, কেবল সত্যই নয়, ভয়ও আমাকে অনুসরণ করবে। রাজীব বললেন, তুমি তো জানো রাজবাড়িতে শুধু ইতিহাসই নয়, অনেক কিছু আছে যা কেউ জানে না। সেই গোপন ঘর যেখানে আমার মা শেষবারের মতো তার জীবনের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ঘরটি একেবারেই বিচ্ছিন্ন ছিল, কিন্তু দরজা তখনও খোলা ছিল। আমি বিশ্বাস করি সেই ঘরের ভেতরেই সব রহস্য লুকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কোন ঘরটা? ঘরটা কোথায়? রাজীব চোখ নামিয়ে নিয়ে বললেন, দক্ষিণ ঘরের সাথে ছিল, তবে লোক খুব কমই জানতো সেটা। ঘরের দরজাটা অনেক দিন ধরে বন্ধ। আমার মা শেষবার তার ভেতরে গিয়ে চিরতরে অদৃশ্য হয়ে যান, কিন্তু সেই ঘর এখন পর্যন্ত অক্ষত আছে, এবং আমি জানি সেই ঘরে কিছু না কিছু থাকতেই হবে, যেটা এইসব অস্বাভাবিক ঘটনার পেছনে দায়ী। মনে প্রশ্ন জমছিল, রাজীব এতদিন পর কেন এসব কথা বলছে? কি কারণ থাকতে পারে? এতদিন চুপ করেই বা ছিল কেন? কিন্তু আমি আর কিছু জানতে চাইলাম। তাহলে আবার সেই ঘরেই যেতে হবে? তুমি কি আমাকে সাহায্য করবে? রাজীব কিছুক্ষণ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এক বিপজ্জনক অভিযান হতে পারে, কিন্তু হ্যাঁ, আমি সাহায্য করব। তবে মনে রাখো, এই ঘরের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো কোনো সাধারণ বস্তু না। তুমি যা দেখবে তা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। এই কথা শুনে আমি সংকুচিত হয়ে গেলাম, কিন্তু মনে মনে আমি প্রস্তুত ছিলাম। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আমি কি করে তুমি বলছি? তিনি আমাকে তুমি বলতে পারেন। ওনার সঙ্গে কথা বলার পর উনি এত আমাকে আপন করে নিয়েছিলেন এবং একদম মনে হচ্ছিল যে আমি আমার বাড়ির বড়দার সঙ্গে কথা বলছি। তো আপনি থেকে কখন তুমি হয়ে গেছিল আমি নিজেও জানি না, তাই এর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। আমরা দুজন রাজবাড়ির পথে রওনা দিলাম। রাতের অন্ধকার ঘিরে ধরল, রাস্তার পাশে ঝপাঝপ ঝর্ণা পড়তে লাগলো। রাজীবের মুখে এক ধরনের গভীর চিন্তা, কিন্তু আমি তার দিকে তাকানোর সাহস করলাম না। বিজনবাবু আমাদের পিছন পিছন আসছিলেন, তবে তিনি আর কিছু বললেন না। রাজবাড়িতে এসে আমরা আবার দক্ষিণ ঘরের দিকে এগোলাম। দরজা খোলার সময় এক অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগলো। রাজীব দরজার তালা খুলে দিলেন আর অন্ধকারের ভেতরে ঢুকতে গেলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই গোপন ঘরটির দিকে। ঘরটির মধ্যে এক অদ্ভুত স্তব্ধতা, যেন সময় একটা জায়গায় গিয়ে আটকে গেছে। হঠাৎ রাজীব থমকে দাঁড়িয়ে বললেন, এখানে ভিতরে আমার মাকে আমি দেখতে পাই। আমার মা যা চেয়েছিলেন সেটা এখানে ছিল, এখনো আছে, কিন্তু জানি না সেটা ভালো না খারাপ। ঘরটার এক কোণে হঠাৎ এক পুরনো কাঠের চিপাটির শব্দ শোনা গেল, এমন একটা শব্দ যেটা আমি আগে শুনেছিলাম, কিন্তু কোথায় মনে করতে পারছি না। আমাদেরকে রাজীব নিয়ে চললেন গোপন ঘরের ভেতরে। ঘরের পরিবেশ ছিল একেবারে নীরব। সময়টা যেন থমকে গেছে, কোনো শব্দ ছিল না,
শুধু বাতাসের শোট। ধীরে ধীরে প্রবেশ করলাম। ঘরের দেয়ালে এক পলেস্তারার অবস্থা খসে গেছে, মেঝে ছিল তেলের আঁচে কালচে হয়ে গেছে। রাজীব একটি পুরনো কাঠের আলমারি খুললেন। ভেতরে বেশ কিছু কাগজপত্র, একাধিক ফোল্ডার। সেগুলো দেখে রাজীব কিছু স্তব্ধ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে একটি ফোল্ডার বের করে আমার সামনে রাখলেন। এই ফোল্ডারটা ছিল আমার মায়ের। একমাত্র তাকেই দেখেছি এটা নিয়ে ব্যস্ত থাকতে, কিন্তু আমার কাছে এর মানে কিছুই ছিল না। তবে মনে হচ্ছে অনেক কিছু গোপন ছিল এখানে। ফোল্ডারটা খুলে প্রথমে যে কাগজটি বেরিয়েছিল সেটা একটা প্রাচীন রেকর্ড। তাতে লেখা ছিল রাজবাড়ির উত্তরাধিকারী শুধুমাত্র আইনগত উত্তরাধিকারী নয়, তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা থাকতে হবে। কাগজটি হাতে নিয়ে আমি পড়তে লাগলাম। যতই পড়ছিলাম মনে হচ্ছিল এখানে একটা কোনো গোপন ব্যবস্থা ছিল, রাজবাড়ির সম্পর্কে কিছু তথ্য যা সাধারণের নাগালের বাইরে। কিছু পরের কাগজে একটি চিঠি ছিল যা রানীমা নিজে লিখেছিলেন। চিঠিটি রাজীবের কাছে ছিল, কিন্তু সে কখনো প্রকাশ করেনি। চিঠির বিষয় ছিল রাজবাড়ির উত্তরাধিকারী হওয়ার জন্য একজন ব্যক্তিকে সেই রাজবাড়ির এক অন্ধকার ইতিহাস বুঝতে হবে। শুধু ঐতিহ্যই নয়, তার অনেক দায়িত্বও থাকবে যা তাকে বুঝতে হবে। আমি জানি না তুমি যখন এটি পড়বে তখন তুমি কি করবে, কিন্তু আমি চাই তুমি যদি রাজবাড়ির উত্তরাধিকারী হতে চাও তবে তোমাকে ইতিহাসের সঠিক তথ্য জানতে হবে। এই চিঠি পড়ার পর আমি বুঝতে পারলাম এখানে রাজবাড়ির কিছু পুরনো কাগজপত্র নয়, বরং একটি বৃহৎ পরিকল্পনার অংশ। রাজবাড়ির মেঝেতে ছিল কোনো বিষয়কে আড়াল করে রাখার প্রচেষ্টা। রাজীবের মুখে সেই সময় উদ্বেগ আর অস্থিরতা স্পষ্ট ছিল। তুমি কি জানো আমি এর মধ্যে কি কি খুঁজছিলাম? রাজীব আমার দিকে তাকিয়ে বললেন। আমি অবাক হয়ে বললাম, কি খুঁজছিলেন? রাজীব কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, আমি খুঁজছিলাম আমার মায়ের কোনো দৃষ্টিভঙ্গি, এবং আমি আজ জানলাম সেই দৃষ্টিভঙ্গি ছিল না কেবল ব্যক্তিগত প্রতিশোধের, বরং এটি ছিল রাজবাড়ির উত্তরাধিকারী হওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া, বা বলা যেতে পারে অস্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা রহস্য যা অজান্তে পুরো রাজবাড়িকে ঢেকে ফেলেছিল। এখন আমি বুঝতে পারছিলাম না রাজবাড়ির ইতিহাস কি শুধু একটা খুন আত্মহত্যার গল্প, নাকি এর পেছনে ভবিষ্যতের অনেক কারসাজি সাজানো ছিল। রাজীবের কথাগুলো শোনার পর আমি আরো অবাক হয়ে গেলাম। তার মুখে সুনির্দিষ্ট উদ্বেগের ছাপ। সব কিছু বুঝতে আমার অনেকটা সময় লেগেছিল, কিন্তু কিছুটা ক্লিয়ার হলো যে এত রহস্য আমাকে এতদিন ঘিরে রেখেছে। আমাদের মনে যা ছিল সেটা আসলে শূন্যতা না, একটা গভীর সত্যের অংশ। সব কাগজপত্র দেখে আমরা সময় কাটালাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানতেও পারলাম। রাজীব জানালেন তার মা অর্থাৎ রানীমা ওই কাগজগুলোর মধ্যে এমন কিছু বুঝেছিলেন তার চলে যাবার আগে, যা তিনি তথ্যগুলো রেখে দিতে চেয়েছিলেন আর কি। তবে রাজবাড়ির আসল মালিকানা নিয়ে কিছু রহস্য কোথাও যেন তখনও আড়াল করা আছে। রাজীব বলেন এই কাগজগুলো যে সাধারণ উত্তরাধিকার সংক্রান্ত বিষয় না, এটা একটা খেলা ছিল যেটা আমরা বুঝতে পারিনি। রাজবাড়ির ভবিষ্যতের মালিকানা নিয়েও যে ঐতিহ্য, কেন আর্থিক চুক্তি, কেন আইনি বিষয়ে, কিসের জন্য জড়িত চেয়েছিল, কিছু বোঝা যাচ্ছিল না। খুব আমার কাছে ডিফিকাল্ট লাগছিল, কারণ আমি কোনোদিন এই ধরনের কোনো ইচ্ছাপত্র মৃত্যুর আগে দেখে যাইনি। এত গভীর কোনো জিনিস আজ অবধি সাংবাদিক জীবনে আমরা বহু জায়গায় যাই, বহু বিষয় নিয়ে তদন্ত করি এবং ঐতিহাসিক অনেক জায়গা সম্পর্কে বিবরণ দেওয়া, এসব আমার কাজ আমি অনেক করেছি, কিন্তু এইরকম ডিফিকাল্ট কোনো জিনিস আমি কোনোদিন পাইনি। যেন যত ঢুকছি তত যেন মনে হচ্ছে গোলক ধাঁধার মধ্যে আমি হারিয়ে যাচ্ছিলাম। তবে রাজীব আরো কিছু তথ্য দিলেন। বললেন রাজবাড়ির সঙ্গে কিছু আন্ডারগ্রাউন্ড ব্যবসা এবং লেনদেন একটা সময় জড়িত ছিল। আমাদের পরিবারের ইতিহাসের মধ্যে কিছু অন্ধকার অতীত লুকিয়ে আছে। আমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন সবার জন্য একরকমের মুক্তি। সে সিদ্ধান্তে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমার মাথায় তখন এত কিছু ভিড় করেছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। যে একটা পুরনো বাড়ি শুধুমাত্র সরকারকে দেওয়া হয়েছে তা না, তখনও হয়তো পুরোপুরি সঠিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি যখন উনি ঘটনাটা সাক্ষী হচ্ছেন আর কি। কিন্তু কোথাও যেন জটিলতা, প্রচুর জটিলতা এখানে
রয়ে গেছে। আস্তে আস্তে যেমন জানানো গেল যে রাজবাড়ির সঙ্গে একটা ট্রাস্টি ছিল, তারা উকিল, তারা রাজবাড়ির সম্পর্কে অনেক কিছু জানতো। রাজীববাবু চাইতেন এই রাজবাড়িটা কোনো হাসপাতাল বা কিছুর জন্য দান করে দিতে, তাতে সাধারণ মানুষের উপকারে লাগবে। এখানে কতগুলো জিনিস জানা গেল। রাজবাড়ির যিনি রাজীববাবুর বাবা ছিলেন, যে রাজীববাবুর কথা এখানে হচ্ছে, তিনি তখন হয়তো 60 পেরিয়ে গেছে তার বয়স। আর রাজীববাবুর মা যখন মারা যায় তখন তিনি একদমই শিশু, 5-6 বছর তার বয়স। তাকে কিভাবে তার আত্মীয়রা ওই বাড়ি থেকে রেস্কিউ করেছিল, কিভাবে নিয়ে গেছিল অন্য জায়গায়, সেখানে তিনি বড় হয়েছিলেন, সেটা অনেক বড় ইতিহাস। আর তার সঙ্গে এই ঘটনার কোনো লিঙ্ক নেই, সেই ইতিহাসে আমরা যাচ্ছি না। ওনার বাবা, ওই যে বললাম আন্ডারগ্রাউন্ড অনেক ব্যবসা ছিল রাজবাড়িতে, সেটা রানীমা জানতেন, এবং রানীমা সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন এবং চাইছিলেন স্বামীকেও বার করে নিয়ে আসতে। এই যে সাধুকে নিয়ে রানীমাকে বদনাম দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি সাধু ছিল না, তিনি একজন কোনো সরকারি কোনো দপ্তরের কোনো বা গোয়েন্দা ছিলেন ধারণা। তাকে রানীমা এসে যে প্রমাণ দিয়ে কিন্তু তিনি পাপ থেকে মুক্ত করতে চেয়েছিলেন রাজবাড়িকে, যেভাবেই হোক পাপ থেকে মুক্ত হোক, যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে তার শাস্তি হোক, এবং আমি আমার শিশুপুত্রকে নিয়ে এই রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এবার রাজবাড়ি যখন, সেখানে তো কোনো একজন নিশ্চয়ই শরিক হতে পারে না, প্রচুর লোক থাকে। এখানে রাজবাড়ির রাজা, তখন যিনি রাজা, তার দাদুর আমলের একটি ঘটনা। সেই দাদুর ছিলেন 2 জন স্ত্রী, 2 রানী, এবং ওই রাজবাড়ির সব থেকে বড় ঘৃণ্য ইতিহাস হচ্ছে যে নারীর নেশা এবং মদের নেশা রাজবাড়ির পুরুষদের মধ্যে রক্তে ছিল। প্রত্যেকে, রাজীববাবুর বাবা, তার বাবা এবং তার দাদু, প্রত্যেকেরই একই অভ্যেস ছিল। তার দাদু তখন তো ব্রিটিশ আমল, বোঝাই যাচ্ছে, ওখানকার তখন বিশাল রমরমা। তার ছিল 2 জন স্ত্রী। 2 জন স্ত্রী, প্রথম একজনকে বিয়ে করেছিলেন, একজন গরিব ঘরের মেয়েকে তার বিধবা পিসিমা রাজরানী করে নিয়ে এসেছিল বাড়িতে। কিন্তু তার সঙ্গে বিয়ের বছর 5 যেতে না যেতেই তিনি নিজে আবার একটি বিয়ে করেন। এই বিয়েটা উনি নিজের স্বেচ্ছায় করেছিলেন, কারণ একটি মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছিলেন, তার সঙ্গেও জীবন কাটাচ্ছিলেন। কিন্তু 2 স্ত্রীকে নিয়ে ঝামেলা তার থেকেও বেশি ছিল যে 2 স্ত্রীকে নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন না। সারাদিন মদ আর বাইজি বাড়িতে যাওয়া, বাইজিদের আসর বসানো, এসব নিয়ে ব্যস্ত, এবং একটা সময় যে লখনৌতেই পড়ে থাকতেন। লখনৌতে গিয়ে সারা বছর ওই বাইজিদের বাড়িতে গানেরও শখ ছিল, ধ্রুপদী গানেরও শখ ছিল, তার সঙ্গে তাদেরকে আবার নিয়ে আসা, তাদের সঙ্গে থাকা, জীবনটাকে নানানভাবে উনি কাটিয়েছেন। এবং এভাবে কাটাতে কাটাতে তার এক দাসী ছিল, দাসীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। সে রাজবাড়ির দাসী যখন অন্তঃসত্ত্বা হয়, দাসীকে তিনি জ্যান্ত কবর দেন। খুব ভয়াবহ ছিল। এবং সে দাসীর আত্মা মৃত্যুর আগে অভিশাপও দিয়ে গেছে রাজাকে, যে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। 2 রানীর মধ্যে একটি রানীর সন্তান হয়েছিল, একটি রানীর কোনো সন্তান হয়নি। তার ছেলে থেকেই আস্তে আস্তে বংশ এগোতে থাকে। তিনিও একই, তারপরে রাজীববাবুর বাবা, তাদেরও একই। কিন্তু ওই যে সেই তার দাদুর আমলে সেই দাসী যিনি মারা গেলেন অন্তঃসত্ত্বা অবস্থায়, যাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, তার এই অত্যাচারের জন্য কোনো পরিবারের রাজবাড়িতে কোনোদিন কোনো শান্তি ছিল না। ওই বাড়িতে রাজীববাবুর বাবারা ছিলেন কিন্তু 4 ভাই। তার বাবা ছিলেন 1 ভাই, দাদুর একটি ছেলে, তার আবার 4টে ছেলে। 4টে ছেলের মধ্যে তিনি আস্তে আস্তে তার প্রতিটা ভাইকে শেষ করেছিলেন, পুরো রাজবাড়িটা দখল করেছিলেন। তার বড়দা ছিলেন প্রচণ্ড ভালো মানুষ, তাকে কিভাবে সরালেন, তার স্ত্রীকে কোথায় পাঠালেন কেউ জানে না। তার মেজো ভাই সারা জীবনের জন্য তখনকার দিনে বিদেশে চলে গেল, ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব ছিল, তাদের সঙ্গে জাহাজে করে একদিন বিদেশ চলে গেল, আর ফিরল না। সেটাও গল্প কথা, তাকে বিদেশে যেতে বা তার কোনো সে গেছে বা পরে ফিরে এসছে কোনো তথ্য পাওয়া যায় না।
এভাবে 3-4টে ভাইয়ের মধ্যে সবাইকে তিনি শেষ করে তিনি নিজে একমাত্র ছিলেন, কিন্তু প্রত্যেককে তিনি বঞ্চিত করেছিলেন সম্পত্তি থেকে, তাদের জীবনে মানে তাদেরকে বড় হতে দেননি, তাদের জীবনে বাঁচতে দেননি। অনেকে বলেন যে এই ভাইদেরকেও উনি মেরেছেন। তো এরকম আরও গভীর ইতিহাস আছে। বলছে যত ভেতরে যাওয়া যাবে এত বেশি অন্ধকারটা মানে নেওয়া যায় না, এত অন্ধকারাচ্ছন্ন ইতিহাস। কিছু কিছু বিষয় এমনও জানা গেছে যেগুলো বলার মতন না। কিন্তু রানিমার বিষয়টা ছিল অদ্ভুত। রানিমা একটু স্বাধীন চেতা একজন নারী ছিলেন। তিনি যখন স্ত্রী হয়ে এলেন, তিনি কিছু বছর বাদে বুঝতে পারলেন তার স্বামীর চরিত্রের কথা, তার শ্বশুরবাড়ির পূর্বপুরুষের চরিত্রের কথা তিনি জানতে পারলেন। এবং এই রাজামশাই তার বাকি ভাইদের সঙ্গে কি করেছেন, কেন পুরো বাড়িটা শুধুই চাকর বাকর গোমস্তাতে ভর্তি, কোনো বাড়ির লোক কেন নেই, মানে নিজেদের ভাই বোন তারা কেন নেই, থাকলেই বা তারা কোথায় গেল, এই প্রশ্ন উনি খুঁজতে খুঁজতে বিভিন্ন তথ্য থেকে, ফাইল থেকে, আন্ডারগ্রাউন্ডে, ওই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অনেক অবৈধ ব্যবসা চলতো। রাজবাড়ির ভেতরে প্রচুর, এমন বলা যায় নাকি মানুষের কঙ্কাল নিয়েও ব্যবসা হতো। কিন্তু সেই রানিমা চাইতেন এগুলো অন্যায় যে করেছে সে শাস্তি পাক, সে একটা মানে আইনের হাতে আসুক। কিন্তু তিনি চেষ্টা করেও করতে পারেননি, কারণ রাজামশাই তাকে অলরেডি সন্দেহ করা শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন রাজামশাই তাকে অকথ্য অত্যাচার করতেন। এবং রাজীববাবু তখন শিশুপুত্র, তিনি তার মায়ের অত্যাচার তাকে চোখের সামনে দেখেছেন। এটা দেখতে দেখতে উনি বড় হয়েছেন, কিন্তু তার মা ছিলেন প্রতিবাদী। তিনি কিছুতেই হারতে পারছিলেন না। তখন তিনি যখন দেখলেন স্বাভাবিকভাবে আইনের সাহায্য নিয়ে এভাবে সম্ভব না, তখন তিনি এক অলৌকিক কোনো সাধু বা কারোর খবর পেয়েছিলেন, যেটা রাজীববাবু তথ্য থেকে জানা যায়, যে সেইভাবে কোনো কালা জাদু করে বা কিছু করে তার স্বামীকে ওখান থেকে সরিয়ে আনা, তাকে শাস্তি দেওয়া। তিনি প্রচুর মেয়ের জীবন নষ্ট করেছেন। সেটা এই যে প্রথমেই আমরা শুনলাম যে একটা পরিচারিকার ডায়েরি পাওয়া গেছিল, যে রানিমার সেবাদাসী ছিল বা রানিমার কাজকর্ম করা, রানিমার শিশুপুত্রকে দেখার কাজ করত। রাজামশাই তার সম্পর্কে কিন্তু তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিলেন। রাজামশাইয়ের চরিত্রের ইতিহাস খুব ভালো না, এবং সমস্ত কিছু জড়িয়ে রানিমার মধ্যে প্রচণ্ড একটা কি বলবো রাগও ছিল, প্রতিহিংসাও ছিল, এবং সর্বোপরি তাকে ঠিক করতেও চাইতেন। কিন্তু কি জাদু, কালা জাদু করতে চেয়েছিলেন, কাকে ডেকে এনেছিলেন, কেন তার জীবন এভাবে এলোমেলো হয়ে গেল, এই ইতিহাস সত্যি অজানা। তবে পরবর্তীকালে একটা জিনিস পাওয়া গেছিল, একটা বেনারসের একজন বড় অঘরী, তিনি তাকে ডেকে আনা হয়েছিল, রাজীববাবুরা ডেকে এনেছিলেন। তিনি এসে বলেছিলেন এই বাড়িতে ওই যে আত্মারা, বহু আত্মা মারা গেছে, এবং যারা মারা গেছে, যাদেরকে বলছে যে ও বাড়ি থেকে চলে গেছে বা ও বিদেশে চলে গেছে, তারা কেউ কোথাও যায়নি। ওই বাড়ির গুম ঘরে, ওই দক্ষিণ ঘরে প্রত্যেককে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। কারণ দক্ষিণ ঘরটা ছিল এমন একটা জায়গায়, ওখানটায় স্বাভাবিক জায়গার থেকে আলাদা, ওখানে চট করে কেউ যায় না। এই যায় না বলেই তার প্রত্যেকটা সুবিধা রাজামশাই নিয়েছেন। এবং দক্ষিণ ঘরের পাশ দিয়ে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গয় নেমে গেলে আন্ডারগ্রাউন্ডে, যেটাকে আমরা আজকের যুগে বেসমেন্ট বলি, সেখানেই অবৈধ ব্যবসা চলতো। এবং অবৈধ ব্যবসার যারা শরিক, বিভিন্ন জায়গায় লখনৌ বিভিন্ন জায়গায় রাজামশাই যেতেন, তো সেখান থেকে তারাও আসতো। তো ভয়ঙ্কর একজন চরিত্রহীন মানুষ ছিলেন, এবং তিনি চাইতেন আমি যা বলবো আমার স্ত্রী সেভাবে চলবে, আমার কোনো কথায় মানে টু শব্দ সে করবে না। রানিমা যখন রানিমার এইভাবে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় অঘরীকে নিয়ে আসছেন, এসব জানতে পেরেছিল। তো এই অঘরী এসে বললেন এমন কিছু কাজ সে অঘরী করে গেছেন। তিনি রানিমার কথা এসেছিলেন, কিন্তু লোভে পড়ে, অঘরীদের লোভ থাকে না, কিন্তু ওই যে প্রত্যেকটা জায়গায় ব্যতিক্রম থাকে। রাজামশাই যখন জানতে পারলেন, সেই অঘরী লোভে পড়ে রানিমারই ক্ষতি করলেন। বলেন আপনাকে আমার স্ত্রী ডেকে এনেছে, তাহলে আপনার স্ত্রীকে সরিয়ে দিতে হবে, নাহলে আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে, এ আমার নানা রকম মানে ক্ষতি করবে।
ছেলেকে আমি বাইরে হোস্টেলেও মানুষ করতে পারবো, তার জন্য মায়ের আর কোনো প্রয়োজন নেই। ছেলের তখন বছর 5 বয়স হয়ে গেছে। তার এই তন্ত্রমন্ত্রের যেটা রানীমা করতে চেয়েছিলেন যে তার স্বামীকে ঠিক করার জন্য, সেটা উল্টে তার ঘাড়ে চলে এলো। রানীমা আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করলেন। সে অঘরী বললেন আমি আমার কাজ করে দিয়েছি বলে সে চলেও গেলেন, এবং আস্তে 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 রানীমা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবং রানীমা যেদিন মারা যান, রানীমা কিন্তু আত্মহত্যা করেননি, রানীমাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কড়িকাঠের সঙ্গে। তখনকার দিনে ঘরে কড়িকাঠ থাকতো আমরা জানি, কারণ রানীমার গায়ে অজস্র আঘাতের চিহ্ন ছিল। আজকের যুগে আমরা জানি পোস্টমর্টেম ছাড়া কোনো মৃতদেহ দাহ হয় না, কিন্তু এটা যে সময়কার ঘটনা, তখন এত নিয়ম হয়তো ছিল, কিন্তু কে মানত? তাছাড়া এনার হাতে অজস্র টাকা, অজস্র সম্পত্তি, তখনকার ইংরেজের সরকারকেও কিনে নেওয়া তার কাছে কোনো ব্যাপার না। তো কোনো না কোনোভাবে কিছু না কিছু করে তিনি তার স্ত্রীর মৃত্যুটাকে আড়াল করেছিলেন, তাকে পুরোপুরি আত্মহত্যা, কারণ তার গায়ে এত ক্ষত চিহ্ন ছিল। তখন যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ানে পাওয়া যায় যে সেটা আত্মহত্যা করতে গেলে তার গায়ে অত ক্ষতচিহ্ন থাকে না, এবং একটা হাতও ভাঙা ছিল। তার মানে তার মৃত্যুর আগে তার উপর প্রচুর অত্যাচার করা হয়েছে, এবং সেটা শুধু রাজামশাই করেছেন তা না, রাজামশাই তো তার শত্রু হয়ে গেছিলেন। রাজামশাইয়ের ওই যে অবৈধ ব্যবসা ছিল, তার সঙ্গে যারা পার্টনার, তারা জানতো যে এই স্ত্রী যদি গিয়ে আইনের সাহায্য নেয় তো আমরাও ফেঁসে যাব, তাদেরও শত্রু হয়ে গেছিলেন রানীমা। তারা নির্যাতন করে সবাই মিলে রানীমাকে হত্যা করেছিল। এবং সেদিন রাজীববাবুকে, তখন শিশু পুত্রকে বাড়িতে ছিল না, তাকে অন্য এক কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা জানতো তার মাকে মেরে ফেলা হবে, এই বাড়িতে থাকলে সমস্যা হবে, তাকে অন্য কোনো আত্মীয়র বাড়ি বা কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই দিন সে রাজবাড়িতে এই বাচ্চাটি উপস্থিত ছিল না, আজকে যার 60 ঊর্ধ্ব বয়স, যার কথা বলছি। কিন্তু স্ত্রী মারা যাবার পর ছেলেকে অনেক দিন সেখানেই রেখেছিলেন, যেখানে তাকে পাঠানো হয়েছিল। তারপর কিভাবে যে কি হলো উনি বলেন আমি তখন ছোট, অত তো পরিষ্কার মনে নেই। বাবা মাঝে মাঝে এসে দেখে যেতেন, তবে রাজবাড়িতে আমাকে বাবা নিয়ে যেতে চাইতেন না, কারণ গিয়ে যদি মায়ের খোঁজ করি, উনি বললেন মা তীর্থে গেছেন, মায়ের আসতে দেরি হবে। এই মায়ের আসতে দেরি হবে, মা তীর্থে গেছেন বলেই কয়েক বছর কাটালো। আস্তে 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 তারপরে সে আত্মীয়র সূত্র ধরেই তাকে বাইরে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানেই তার পড়াশুনো বাকি জীবনটা কাটে। পরবর্তীকালে উনি যখন বড় হয়ে যান, কলকাতায় আসেন। কলকাতা থেকে বিষ্ণুপুরে উনি গেছিলেন নিজেদের বাড়িতে। বাবা তো বহু বছর আগেই মারা গেছেন। উনি যখন ছোট, ওনার একটা ট্রাস্টি থাকে তো রাজবাড়ির, তাই সেখান থেকে টাকা সময় মতো চলে যেত। ওনার লেখাপড়া কোনো কিছুর কোনো অসুবিধা হয়নি, অর্থের কোনো কষ্ট ছিল না। কিন্তু ছোটোবেলায় মাকে হারানোর পরও তো জানতে পেরেছিলেন যে আমার মা, তাকে তো বলা হয়েছিল আত্মহত্যা করেছে একটু বড় হবার পর, কিন্তু পরবর্তীকালে মায়ের রিপোর্টসগুলো এসে, নথিগুলো চেক করার পর বুঝেছিলেন যে এর পেছনে বাবা দায়ী। কিন্তু একা একা মা চলে গেছে, বাবাও তো নেই, যে কাকে কীভাবে প্রতিশোধ দেবে। এবং তার বাবার মৃত্যুটাও কিভাবে হয়েছিল সেটাও একটা বিশাল রহস্যময়, কারণ রাজাবাবুর নিখোঁজ হয়ে গেছিলেন, রাজাবাবুর কোনো দেহ পাওয়া যায়নি, অথচ উনি যে কোথাও বেড়াতে গেছেন সেটাও কোনো প্রমাণ। রাজাবাবু আর কোনো দিন ফেরেনি, তিনি কোথায় গেলেন, কেন আর কোনো দিন ফিরলেন না, এটা একদম সম্পূর্ণ অজানা। আর যে অঘরীকে এনারা ডেকে এনেছিলেন রাজীববাবুরা, সেটা জানার জন্য যে তার মা কী সাধনা করতেন, তার মা সাধনা করতেন না মা কিছুর জন্য এনেছিলেন। তো পুরনো তথ্য সমস্ত কিছু দেখে সেই অঘরী বললেন যে না, তোমার মা সাধনা করতেন না, তোমার মা কোনো কাজ করার জন্য এনেছিলেন, এই কাজ, যেটা আমরা বলেই দিলাম। কিন্তু সেটা সে অঘরী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এবং তার সঙ্গে বদনাম দিয়ে তাকে নানা রকমভাবে মানসিক নির্যাতন করা হতো, যে তুমি পরপুরুষকে নিয়ে এনেছো, সাধুকে এনে সাধু সঙ্গর নাম করে অন্যায় কাজ করছো ইত্যাদি করতে করতে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল, এবং নির্যাতন করতে করতে মেরে ফেলা হয়। তার সবার কাছে, ওখানকার মানুষের কাছে একটা জানা যে এই অন্যায় করছে ভদ্রমহিলা। সাংঘাতিক ঘটনা। এখন বর্তমানে সে রাজবাড়ি সরকারের হাতে সম্পূর্ণভাবে চলে গেছে, ভারত সরকারের কাছে। ভগ্নাপ্রায় রাজবাড়ি। এটা কোন রাজবাড়ি বিষ্ণুপুরের কথা অনেকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু এভাবে কোনো ডিটেলস উনি আমাকে দেননি। আমি ওভাবে, ওখানে প্রচুর রাজবাড়ি আছে,
পুরনো প্রাচীন স্থাপত্য শিল্প প্রচুর আছে। রাজীববাবু সামান্য কিছু টাকা হয়তো পেয়েছেন, তবে টাকার জন্য তারা উনি মায়ের মৃত্যুর একটা কারণ খুঁজতে চাইছিলেন, কিন্তু একা একা নিজে সেটা পারেননি। বর্তমানে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সমস্ত রকম যা যা করার দরকার হয়, যে সমস্ত পদক্ষেপ নিলে ওটা একটা হেরিটেজে পরিণত হবে, ভালোভাবে বাড়িটাকে সারানো, তাতে মানুষ আসবেন, পর্যটকরা আসবে, দেখবে, সেই ব্যবস্থাও আস্তে আস্তে চলছে, তবে সেটা অনেক সময় সাপেক্ষ। বর্তমানে সেই নিয়ে কথা হলেও কাজ খুব একটা এগোয়নি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই এগোবে। আর ঠিক সেই কারণেই রাজবাড়ির এক্স্যাক্ট অ্যাড্রেস, কোন বাড়িটা কার সম্পর্কে বলা হচ্ছে, ইনি অভিকবাবু আমাদেরকে দেননি। কারণ এটাই যে এগুলো আবার ঝামেলা জানাজানি হলে পরবর্তীকালে সেখানে নিয়ে আবারও ভীষণ অনেক কিছু পদক্ষেপ আছে যে সরকার থেকে নেওয়া হবে, সেগুলো থমকে যাবে। তো সেগুলো যাতে না হয়, একটা ঐতিহাসিক বাড়ি ঐতিহাসিকভাবে স্থান পাক, ইতিহাসের খাতায় নাম থাকুক, সেটাই চেষ্টা করা হচ্ছে। বাড়িটাকে সংস্কারের প্রচণ্ড প্রয়োজন, একেবারে ভেঙে পড়েছে। তবে দক্ষিণ দিকের ঘরটা বর্তমানকালে বহু ওখানকার যে লোকাল যারা, আজকে তো রিলের জগৎ, উনি বলছে প্রচুর লোক গিয়ে ভিডিও করে, এই দেখো ভূত দেখলাম বা কিছু। বর্তমানে ওইভাবে কিন্তু ওখানে কোনো ভূত দেখা যায় না। ওই ঘরটার মধ্যে গেলে প্রচুর আত্মার আওয়াজ পাওয়া যায়, কিন্তু সেটা রেগুলার কিছু পাওয়া যায় বলে কিছু না। এবার হয়তো কিছুটা হয়, লোকেরা আরও বাড়িয়ে বলে, লোকাল লোকেরা, কিন্তু সমস্যা আজও আছে। তবে রানীমার আত্মার শান্তির জন্য যজ্ঞ, গয়া পিণ্ডদান সমস্ত কিছু করা হয়েছিল, অনেক তথ্য বেরিয়ে এসেছিল, আরও অনেক তথ্য আছে যেটা উনি জানাতে চাননি। তবে উনি বললেন যে এই পুরনো ঐতিহ্যশালী বাড়িগুলো যে কেন ভৌতিক হন্টেড হয়ে যায়, হন্টেড মানে দর্শনীয় স্থান হয়ে যায়, তার একটা নিজের জীবনে চোখের সামনে দেখেছিলাম যে এইভাবেও এই বাড়িগুলো পুরনো ইতিহাস, পুরনো যারা পূর্বপুরুষ তাদের কালো জীবনের অধ্যায়, তাদের এই অমানসিক অত্যাচার এই বাড়িগুলোকে এরকম খণ্ডাহারে পরিণত করে। সুস্থ স্বাভাবিকভাবে তারা যদি বাঁচত, আজকে বাড়িটাও ভালো থাকতো, রাজবাড়িটাও আজকে ভালোভাবে করতো, কিন্তু এই অবস্থা। যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে হয়তো অনেকটা সময় নিলাম। ঘটনাটা একদম অন্য ধরনের একটা ঘটনা। আমার মনে হয়েছিল প্রতিদিন যে ঘটনাগুলো আমি পাঠ করি তার থেকে একটু আমার এই ঘটনাটাকে আলাদা লেগেছিল। তোমাদের কেমন লাগলো জানিও। সাংবাদিকদের মন তো উৎসুকতায় ভর্তি থাকে, আমরা জানি। সব সময় তারা নতুন কিছু খুঁজতে চান, কিন্তু এভাবেও অনেক কিছু অনেকে জীবনে খোঁজেন। তো তার মধ্যে একটা ঘটনা আমাদের কাছে এসেছে, আমরা জানতে পেরেছি, খুবই ভালো লাগলো। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্সে, যেহেতু আগের দিন কমেন্ট বক্স আমি চেক করিনি বা পড়া হয়নি বলা যেতে পারে। দেখিনি কে কে কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন গ্লো উইথ শ্রী, আমার বাড়িও হাওড়া শিবপুরে। কমেন্ট করেছে সোমা দাস। কমেন্ট করেছেন আরও যারা কমেন্ট করেছেন হচ্ছে সর্বরী সান্যাল, ভূত অদ্ভুত অলৌকিক, হবিট স্পট, বাঙালি রান্নাবান্না, সুদেষ্ণা সিংহ রয়, গীতা গোস্বামী, একে একে, অমিত ভট্টাচার্য, বাপরি দোলা, মায়া সরকার, বুতুতি ঘোষাল, অমিতা ঠাকুর, রূপরেখা নাথ, শ্যামসুন্দর হাজরা, প্রিয়ম মাম্পি লাইফস্টাইল, পাপিয়া চ্যাটার্জি, সরস্বতী হালদার, সংঘমিত্রা রয়, অনিন্দিতা বিশ্বাস, রিয়া পাজা রান্নাবান্না, সুদীপ্তা ব্যানার্জি, অর্পিতা রায়, সৌরভ চ্যাটার্জি, ঋষি দাস, ঈশানী রয় সেন, প্রিয়তা ভট্টাচার্য, দুর্গার পরিবার, নবনীতা দাস এবং আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য।